আমরা সুইডেনের রাজ্যে পৌঁছে গেছি। সুইডেনের রাজধানী। ব্লুটুথ আবিষ্কারকারী দেশ। আমরাই ব্লুটুথ বানিয়েছি। তারা বিশ্বের বিখ্যাত ফার্নিচার কোম্পানির প্রতিষ্ঠাতা। আইকিয়া। প্রযুক্তির রাজা। এটা একটা মোবাইল ফোন। গাড়ির সিট বেল্টও বানিয়েছে। সিকিউরিটি বেল্টের আবিষ্কারক তার আবিষ্কার লক্ষ প্রাণ বাঁচিয়েছে। হ্যালো, এরিকসনে স্বাগতম। ইকিয়া বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের উদ্ভাবক আর শান্তিতে নোবেল প্রাপ্তি। আভিজাত্যের আবাস। এই দেশে গত 200 বছরেও কোনো যুদ্ধ হয়নি। তারা সুইজারল্যান্ডের মতোই নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ রাষ্ট্র। সুইডেনের রাজধানী। ভাইকিং এর সময় শুরু হওয়া। স্টকহোমে স্পটিফাই, আইকিয়া, এরিকসন, ভলভো গাড়ি, H&M, মাইনক্রাফট, আরো অনেক কিছুই। এর উন্নতির রহস্যটা কি? আমি এপিডেমিক সাউন্ডের একজন সহ প্রতিষ্ঠাতা এবং সিইও। কারণ জানতে আমরা সিইওদের সাথে বসলাম। একিয়া, H&M, ভলভো, এবিবি, এরিকসন সব কিন্তু সুইডেনের, বুঝলেন? স্টকহোম হলো দ্বীপপুঞ্জ আর খালের একটি শহর। আর এটা হলো সেই পুরনো গ্রাম যার নাম গামলা স্ট্যান। আর এই দ্বীপটিতে স্টকহোম শুধু এই অঞ্চল জুড়েই ছিল, গামলা স্ট্যান। আর এটাই সুইডেনের রাজধানী স্টকহোম, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর একটি। জীবনযাত্রার মানের উপর ভিত্তি করে তারা হ্যাপিনেস ইন্ডেক্সে বিশ্বের মধ্যে সর্বোচ্চ। প্রযুক্তিতে সুইডেন সমস্ত ইউরোপীয় দেশকে ছাড়িয়ে শীর্ষ 2-এ আছে, যা কিনা সান ফ্রান্সিসকোর সিলিকন ভ্যালির পরে। সুইডেন সম্পর্কে আপনার যা জানা দরকার তা হলো এই দেশের সাফল্যের পেছনে অন্যতম কারণ হলো প্রযুক্তি কোম্পানিগুলোর সংখ্যা বৃদ্ধি। এটাই আমাদের সফলতার মূল রহস্য। মানুষ যাতে কম্পিউটার এবং ব্রডব্যান্ডে সহজে প্রবেশ করতে পারে। প্রথম থেকেই বুঝতে পারি সুইডেন একটি ছোট দেশ, আর এর ভাষাটাও বেশ অদ্ভুত। আমরা মাত্র 1 কোটি মানুষ, কেউ আমাদের বোঝে না। তাই শুরু থেকেই আমাদের রপ্তানিমুখী চিন্তা ছিল, প্রথম দিন থেকেই। 1980-এর দশকে স্পটিফাইয়ের প্রতিষ্ঠাতা ড্যানিয়েল একেব কম্পিউটার ছিল। সে কোডিং করত, খুব অল্প বয়সে সে কম্পিউটার শিখে। তো যখন সে একদিন নিজের কোম্পানি শুরু করার সিদ্ধান্ত নিল, সে অনেক এগিয়ে ছিল। সুইডেনের সবাই পাইরেট বে থেকে মিউজিক ডাউনলোড করতে হয় তা জানতো। কোনো একটি অবৈধ স্ট্রিমিং সাইট অথবা মিউজিক বা ফিল্ম ডাউনলোড করার সাইট। আসলে আমরাই ইতিহাস। প্রথম 2 দিন আমরা স্টকহোমে ঘুরেছি। তাদের জাতীয় খাবার মিটবলস, সুইডেনের জাতীয় খাবার, যা বিশ্বের প্রতিটি আইকিয়াতে পাবেন। স্টকহোমে স্বাগতম। আমরা সুইডেনের জনপ্রিয় সব অদ্ভুত খাবার ট্রাই করব। উত্তর থেকে, বরফ থেকে, এটা সবচেয়ে খারাপ টুনা। এর গন্ধ পৃথিবীর সবচেয়ে খারাপ। এর একটা পুরনো গল্প আছে যেখানে তারা আগে মাছ দীর্ঘ সময় ধরে স্টোর করত, শীতকালে এটিকে ফার্মেন্ট করত। আমি এটা খেতে পারবো না। আমি খুব ছোটবেলা থেকে এটা পছন্দ করতাম, কারণ আমার বাবা মা সে পাগল। না, আমি পাগল নই। বাবা মা ছোটবেলায় আমাকে খেতে দিত, তাই আমার পছন্দ। তুমি অন্য মাছ চিনতে না। তিনি খুব মজার মানুষ। ট্রাই করে দেখে আমাকে আপনার মতামত জানাবেন। আপনি এটা আর খেতে চাইবেন না, কথা দিচ্ছি। বিমানে এই ক্যান বহন করা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। পৃথিবীর সবচেয়ে বাজে গন্ধ। ওহ আল্লাহ! এটা উত্তর সুইডেনের ঐতিহ্যবাহী খাবার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারা বেঁচে থাকার জন্য এগুলো খেত। সুইডিশ মানুষ 50-50। কিছু মানুষ সত্যি এটা ভালোবাসে, কিছু মানুষ মোটেও না। তো জার্মানির পরে রিসাইকেলের ক্ষেত্রে সুইডেন কিভাবে দ্বিতীয় স্থানে আছে, আজ আমরা তা জানার চেষ্টা করব। মনে হয় সবাই কাজ করছে। প্লাস্টিক, মেটাল, এইসব সরকারের পক্ষ থেকে এসেছে। প্রায় প্রতিটি এলাকায় এগুলো রাখা আছে। প্রায় 9টি রিসাইকেল বিন। রিসাইকেলের জন্য সব ভিন্ন ভিন্ন বিন। এমনকি অন্য দেশ থেকে আবর্জনা কিনতে এগুলো সুইডেনের সীমান্তেও রাখা আছে, স্পেশালাইজড। যেমন নরওয়ে থেকে এনে তারা এটি রিসাইকেলিং কারখানায় শক্তি তৈরিতে ব্যবহার করে।
এটা ভালো তাই না? ও, আপনি নিয়মিত রিসাইকেলিং করতে আসেন? হ্যাঁ। যেমন এখানে দোকানে বোতলগুলিতে আপনি একটি কোড পাবেন। যখন খালি বোতলটি আপনি ফেরত দেবেন, বিনিময়ে তারা আপনাকে বাড়তি নেওয়া ফি ফেরত দিয়ে দিবে। এটা দিয়ে কি আমি কিছু কিনতে পারবো? হ্যাঁ, এটা দিয়ে কিছু কিনতে পারবেন। আমি আরেকটা কিনবো। প্রতি মাসের শেষে মানুষজন এখানে খালি বোতল রিসাইকেল করতে বড় ব্যাগ ভর্তি করে বিক্রির জন্য নিয়ে আসে। বন্ধুরা, এটা সুইডেনের একটি রিসাইকেলিং সেন্টার। আমি আপনাদের হেল্প করছি। শিওর? হ্যাঁ, একদম একদম। দেখুন, এটা সুইডেনের সবচেয়ে বড় রিসাইকেলিং সেন্টার। এই কাগজ ছেঁড়ার মেশিনটি দেখুন। দেখুন, এখানে সব সুইডিশরা তাদের বাড়ি থেকে বড় বড় জিনিসপত্র রিসাইকেলিং করতে আসে। উইকেন্ডে গাড়িগুলো এখানে নতুন প্রোডাক্ট কিনতে লাইনে দাঁড়িয়ে থাকে। আর তারা যখন রিসাইকেলিং করতে আসে, এর বিনিময়ে তারা কিন্তু কিছুই পায় না। তারা 1 পয়সা বেতনও পায় না। তারা আসলে পরিবেশের প্রতি যত্নশীল। ভাবুন একবার, লোকেরা বাক্স খুলছে আর জিনিসপত্র জমা দিয়েই যাচ্ছে। আমি ওদের বলি পাইলস। দেখুন, তিনি লাইনে দাঁড়িয়ে গাড়ি পার্ক করতে পারেন অথবা গাড়ি থেকে নেমে হেঁটে যেতে পারেন। তিনি গাছ এনেছেন। তারা এই বিশাল ক্যাবিনেটটা বাড়ি থেকে অনেক দূর পর্যন্ত বহন করে এনেছে, এখানে ফেলবে আর তারপর নতুন কিছু কিনবে। দেখুন কতগুলো, 1 2 3 4, এইদিকে আরও আছে। সবাই উইকেন্ডে এসেছে। ফ্যামিলি ট্রিপ বা অন্য কোথাও না গিয়ে পরিবার নিয়ে রিসাইকেলিং করার ট্রিপে এসেছে। দেখুন সবাই কত ব্যস্ত। তারা রিসাইকেলিং করতে এসেছে। কারণ সুইডেনের 99% বর্জ্য রিসাইকেলযোগ্য, আর মাত্র 1% বর্জ্য ধ্বংস করা যায়। ওকে বন্ধুরা, এটা একটা সেকেন্ড হ্যান্ডের দোকান। এগুলো সুইডেনে বেশ জনপ্রিয়। আপনি গুগল ম্যাপে শুধু সেকেন্ড হ্যান্ড লিখবেন আর এইরকম 20টিরও বেশি জায়গা পেয়ে যাবেন। এখানে আপনি ঘরের সব আসবাবপত্র পাবেন। এই বিশাল কম্পাউন্ড কেবল তাদের রিসাইকেলিং মন মানসিকতার জন্য। মানুষ এসে সেগুলো বিতরণ করে আর এই জায়গার মালিকরা তা সাজিয়ে রাখে আর বিক্রি করে দেয়, অবশ্যই খুব কম দামে। শান্তিতে নোবেল পুরস্কার, স্টকহোম। অর্থনীতিতে সুইডেন বিশ্বের 1 নম্বর। যখন অর্থ লেনদেনের অ্যাপের কথা আসে, তখন আপনি সুইস নামের একটি অ্যাপের নাম শুনবেন। একজন ব্যক্তির নম্বর দিন, সেটা সেভ করুন, তারপর আমরা আপনাকে সুইস করব। হ্যাঁ ঠিক তাই, এখন আপনি সুইডিশ। 2023 সালের মার্চ মাসে নগদ অর্থের ব্যবহার সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিশ্বের প্রাচীনতম কেন্দ্রীয় ব্যাংক এটি নগদ অর্থ ছাড়াই 1 নম্বর দেশ হয়ে উঠেছে, নগদহীন দেশ। আমি শেষবার নগদ টাকা ব্যবহার করেছিলাম 2014 সালে বা তারও আগে। আমার আর নগদের প্রয়োজন নেই। সরকার ক্রেডিট কার্ডের প্রতি উৎসাহিত করে, এমনকি 7 বছরের বাচ্চাদেরও ক্রেডিট কার্ড রাখার অনুমতি দেয়, যাতে তারা নগদ অর্থে অভ্যস্ত না হয়ে যায়। এই দেশটি আপনাকে একজন উদ্যোক্তা হওয়ার পথ অনেক সহজ করে দিয়েছে এবং এটি স্কুল ব্যবস্থার মতো সৃজনশীলতাকে উৎসাহিত করে। 90 দশকের শেষের দিকে আমাদের ছিল নামমাত্র.com। বুম। এরপর সুইডেনের কিছু বিশ্ব সেরা কোম্পানি দেখতে গেলাম। এরা হচ্ছে মোবাইল ফোন। হ্যালো, অ্যারিকসনের স্বাগতম। এটা অ্যারিকসন। ইনিই প্রতিষ্ঠাতা। তিনিও কোম্পানিতে কাজ করতেন, তবে যতক্ষণ পর্যন্ত তিনি সব কর্মচারীর নাম জানতেন ততক্ষণই। যখন কোম্পানিটি খুব বড় হয়ে গেল আর যখন সবার নাম মনে রাখা যাচ্ছে না, তখন তিনি রিজাইন করলেন। এরা আগে অ্যারিকসন ফোন তৈরি করতেন এবং নোকিয়া ছিল তাদের প্রতিযোগী, কিন্তু তারপর তারা আইফোনের টাচ স্ক্রিনের মুখোমুখি হলো। এটি 2005 সালের ফোন এবং অ্যাপল 2007 সালে আইফোন বাজারে আনে। Today, Apple is going to reinvent the phone and just make a giant screen. তারহীন প্রথম ফোন তৈরি হয় 100 বছর আগে। দেখুন এই যুগে ফোনের ধারণাটা কেমন বদলেই গেল। আগের ফোনে 2টি অংশ ছিল, আর এই 2 ফোনের মধ্যে 50 মিটারের তার ছিল। তারপর ফোন করতে লাগবে এই বাঁশি বাজাবেন, তারপর কথা বলবেন আর শুনবেন, বলবেন আর শুনবেন। এটি মোবাইল ফোন সার্ভিস। নম্বর ডায়াল করি। আমি মাশরুম দিয়ে একটি বড় পিৎজা অর্ডার করতে চাই। এটি মোবাইল ফোন। আমি এটা নিয়ে ট্রাভেল করতে পারবো? এটি মোবাইল ফোন। এটা খুব ভারী, আপনি চেক করে দেখতে পারেন। আর এটা
এটার ওজন প্রায় 7 কেজি। হ্যালো টেলিফোন। তার যুক্ত আর বেতার টেলিযোগাযোগে আর যেহেতু কোনো সিম কার্ড নেই, যদি আপনি আপনার ফোনটা সাথে নিতে চান তো আপনাকে যেটা করতে হবে এটা নিতে হবে। আর সৌদি আরব তখন টেকনোলজিতে উন্নত ছিল, তারা সরাসরি সাইন আপ করেছে। আমরা সৌদি আরবে সেই মোবাইল নেটওয়ার্ক চাই। ভাবুন, বন্ধুদের সাথে এমন ঘুরতে গেছেন, সাইজটা দেখুন। আমরা নির্দিষ্ট করে বলতে গেলে এরিকসন ব্লুটুথ আবিষ্কার করেছে। এটা ফ্রি ছিল। এটা আসলে এসেছে একটি পুরাতন ভাইকিং থেকে, হ্যারোল্ড ব্ল্যাটন্ড। সুইডিশ ভাষায় ব্ল্যাটন্ড মানে ব্লুটুথ। হ্যারোল্ড ব্লুটুথ। এখানে যত সরঞ্জাম দেখছেন তার বেশিরভাগকেই বলা হয় সফটওয়্যার। আজ আপনি 3G বেসড স্টেশন আর আগামীকাল হবেন 5G বেসড স্টেশন। আমরা সফটওয়্যারটি পরিবর্তন করতে পারি। 1990 সালে 2G ছিল, শুধু ভয়েস। তারপর 2000 সালের দিকে 3G আসে, ভিডিও কলের কথা বলছি। আর 2010 সালে আমরা 4G পাই। আর 2015-তে আমরা আমাদের প্রথম 5G হার্ডওয়্যার তৈরি করতে শুরু করেছি, এই বক্সগুলো। তবে আমরা কাউকে বলিনি, যদিও আমাদের রেডিওকে ওয়াওয়ে কোরের সাথে কাজ করতে হয়। আমরা সবার সাথেই কোলাবোরেট করি, প্রতিযোগীদের সাথেও মানদণ্ড বজায় রাখি। আপনি নতুন সফটওয়্যার আপলোড করলে 5G পাবেন, কিন্তু 5G সবখানে নেই, ইউরোপেও না, কারণ অনেক দেশ এখনো স্পেকট্রাম ফ্রি করেনি। গ্রাহকের জন্য 5G আর স্টেরয়েড 4G। জানি না, হয়তো 10 বছর পর আমরা 6G দেখতে পাবো। হ্যাঁ, আমি ওটা ইউজ করব। মার্সিডিজের মতো অনেক কোম্পানি 5Gর উপর নির্ভরশীল। আপনি এটি কারখানাতেও পাবেন, আবার পাবলিক রাস্তায়ও পাবেন। আমরা একটি ডিজিটাল টুইন তৈরি করছি। আমি এখন ডিজিটাল টুইনে আছি। কাছে আসলে আপনি নিজেকেও এখানে উপস্থিত দেখতে পাবেন। এটা আপনি। এটা আমি? হ্যাঁ, ওটা আপনি। এটা কি থামবে? থেমে গেছে। একটা সেন্সর আছে পর্দার উপরে। সেন্সরটা দেখতে পাচ্ছেন? একটি ছোট্ট সেন্সর, এই এতটুকু। এটি 5G সেন্সর। এর দ্বারা আমরা ডিজিটাল টুইন তৈরি করি। ডিজিটাল টুইন এই রোবটের মতো, এটা 5G-তে কাজ করছে। এই ডিভাইসে 5G কানেক্টেড। ইন্ডাস্ট্রির সবাই আজ এসব নিয়ে কথা বলছে। বাস্তব জগতে কি ঘটছে তা জানতে আমাদের একটি কম্পিউটার ওয়ার্ল্ড লাগবে। তো বাস্তব জগতের সাথে তাল মিলিয়ে কিভাবে আমরা কম্পিউটার ওয়ার্ল্ড আপডেট করতে পারি? এর জন্য দরকার হলো সেন্সর। এটি মানুষের মুভমেন্ট দেখতে পায়। আমরা এটা গাড়ি আর বাইকে এটা সেট করছি। মানে এই ক্যামেরা অথবা এই সেন্সর, এই ধরনের ডিজিটাল টুইন তৈরি করা হচ্ছে। গাড়িটা ওখানে থাকার পরেও জানবে আমরা এখানে আছি। রোবট নিজেই গাড়ি চালাবে, কারণ এটা এখন ব্লক করা আছে। ক্যামেরা ব্যবহার করে আপনি 5G নেটওয়ার্ককে বলুন, তোমাকে এখনই এই বক্সের চারপাশে ঘুরে বেড়াতে হবে। তাহলে দেখবেন এটি আসলেই এই বক্সগুলোর চারপাশে নিজেই ঘুরে বেড়াবে। কারণ আমি যেমনটা বললাম, আমরা 5G নেটওয়ার্ক ব্যবহার করি ব্লকেজের চারপাশে নেগেটিভ করতে। এই সেন্সরগুলি রাস্তায় লাগানো আছে। এগুলি নিজে নিজেই গাড়ি চালাতে পারে। 5G সেন্সর ব্যবহার করে এটি কোথায় যায় তাও জানতে পারবেন। এখানে কেউ দাঁড়িয়ে আছে, এখন তারা রাস্তা পার হচ্ছে। আপনি কি জানতেন যে আমরা আসছি? আমরা এটা জানতাম, আমরা দেখেছি। এস্তোনিয়াতে ছোট গাড়ি বিক্রি করেছিল যা নিজে নিজে অর্ডার ডেলিভারি করতে পারে। এটা এই রাস্তা দিয়ে আসবে, খবরটা আমার কাছে পৌঁছে দিবে। হয়তো পুরো শহর এইভাবেই একদিন স্বয়ংক্রিয় হয়ে যাবে, আর এটাই ভবিষ্যৎ। আর বন্দরের সবচেয়ে বিপজ্জনক কাজগুলির মধ্যে একটি দেখবেন এভাবে একটা ক্রেনের মধ্যে বসে থাকা। আজ বন্দরে আমরা যা করেছি তা হলো প্রচুর ক্যামেরা রেখেছি। এখানে ওয়্যারলেস সেন্সর বসিয়েছে। আগের মতো অপারেটরকে একটি অফিসের ভিতরে আর রাখছি না। আমাদের সুইডেনে ক্যাঙ্কবার সোনার খনি আছে। অডি, মার্সিডিস, আরও অনেক কোম্পানির সাথে আমরা কানেক্টেড হয়েছি। এর মাধ্যমে এটি একটি 5G ফোন। আজ ভোক্তারা এটি কিনতে পারে। আমরা সবকিছু ক্লাউডে স্থানান্তর করছি। আজকাল নেটওয়ার্ক অনেক দ্রুত। আপনি যে সকল গেম খেলেন, আজ আপনার মোবাইল ফোনে গেম খেলতে পারেন স্ট্রিম থেকেই। এই ক্ষেত্রে সবচেয়ে উন্নত দেশগুলির মধ্যে একটি হলো দক্ষিণ কোরিয়া। আমরা স্পটিফাই থেকে অনুপ্রাণিত একটি কোম্পানিতে পৌঁছেছি। একটি কোম্পানি গড়ে তোলার পিছনে মূল বিষয়ের 10% হলো মেধা, আর বাকি 90% স্থিতিস্থাপকতার সম্পর্ক। অ্যাপিডেমিক সাউন্ড, যে কোম্পানির মিউজিক এবং সাউন্ড ইফেক্ট আমি বছরের পর বছর ধরে আমার ভিডিওতে ব্যবহার করছি, এখানে এসেছি। প্রায় 20 বছর আগে আমি চিন্তা করলাম বাকি জীবন আসলে আমি কি করতে চাই, এবং এপিডেমিক হলো ষষ্ঠ কোম্পানি, যেটার কো ফাউন্ডার হলাম আমি। আমরা বুঝতে পারলাম কন্টেন্টে মিউজিক অ্যাড করাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা খাবারের স্বাদের মতো মেমোরেবল করে, অনন্য করে তোলে।
আমি এপিডেমিক সাউন্ডে জয়েন করার আগে আমার মিউজিকের এত সফলতা আমি স্বপ্নেও ভাবিনি। শুরুর দিকে আমি ভেবেছিলাম স্পটিফাইতে হাজার হাজার শ্রোতা পাবো, আর এখন আমার মিউজিক স্পটিফাইতেই প্রায় 1 কোটি স্ট্রিমে আছে। স্টোরি টেলারদের কন্টেন্টগুলো কিভাবে ফুটিয়ে তোলা, মিউজিকের কাছে আনা, মিউজিকের সাথে জুড়ে দেওয়া যায়, তো এপিডেমিক সাউন্ড সেই কাজের জন্যই তৈরি। এপিডেমিক এখন আশা করি একটি অনুপ্রেরণা সবার জন্য। তবে স্টকহোমের মতো এই ছোট এলাকায় অনেকেই মিউজিক সম্পর্কে অনেক কিছু জানেন, ক্রিয়েটিভিটি আর প্রযুক্তি। আমরা সব সময় তাদের সাথে দেখা করি, আর এটা বেশ লাভজনক আর প্রোডাক্টিভও। আমার মনে হয় ধীরে ধীরে বেড়ে ওঠার একটা বিরাট মূল্য আছে। এতে আপনি সংস্কৃতি বুঝতে পারবেন, আপনি গ্রাহকদের বুঝতে পারবেন, এতে ব্যবসা শক্তিশালী হয়ে ওঠে। ওটা বেশ টেকসই। 2 বছর আগে আমরা ইউনিকর্ন হয়ে উঠেছিলাম। এটি একটি চমৎকার বাহ্যিক বৈধতা, তবে অভ্যন্তরীণভাবে এমন কিছু না। সকালে উঠেই আয়নায় দেখে ভাবি না যে তুমি একটা ইউনিকর্ন। এরপর আমরা মালামতে যাওয়ার পথে একটা ছোট্ট গ্রামে গেলাম। এটা মাঝেই অবস্থিত। আইকিয়ার গল্প জানার জন্য একটা সাফল্যের গল্প। ট্রেন এসে গেছে। এখন আমরা স্টকহোম থেকে অন্য একটি শহরে যাচ্ছি। শহরটির নাম অ্যালমোহোল্ট। এটা খুব ছোট একটা গ্রাম, যেখান থেকে এসেছে আমরা আইকিয়ার শহরে পৌঁছে গেছি। পুরো শহরের মানুষ আইকিয়ার, জাদুঘর আইকিয়ার, আর হোটেলটিও আইকিয়ার। সব কিছুই হলো আপনার পাওয়া সকল ফার্নিচার আইকিয়া থেকে নেওয়া হয়েছে। এমন বেড আমার বাড়িতেও আছে, আইকিয়া ফার্নিচার। আরে এরকম একটা টেবিলও আমার আছে। এবং তিনি প্রতিষ্ঠা করলেন আইকিয়া। ইকিয়াতে আপনাকে স্বাগতম। ইনি হলেন প্রতিষ্ঠাতা ইম্বার কামরাট। কাজে আসলে আপনি দেখতে পাবেন এটি আসলে কি দিয়ে তৈরি। অনেকগুলো মানুষ, তারা সবাই একসাথে কাজ করা অনেক সহকর্মী। আমরা এখানে একজন ছোট্ট খেলোয়াড়কে দেখতে পাচ্ছি। এটি হলো শিশু ইম্বার কামরাট, ইকিয়ার প্রতিষ্ঠাতা, একজন তরুণ ইম্বার কামরাট। 1943 সালে যখন তিনি ইকিয়া কোম্পানিটি রেজিস্ট্রি করেন, তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। আমি কিভাবে কম দামে অফার করতে পারি? গল্পটি কোথা থেকে শুরু হয়? মাত্র 17 বছরের এক ছেলের কাছ থেকে। আপনারা কি বুঝেছেন আইকিয়া নামটি কিভাবে এসেছে? এখানে 2টি অক্ষর তার নামের। তিনি যে খামারে থাকতেন তার আদ্যক্ষর আর শহরের নাম। আগে তিনি দেশলাই বিক্রি করতেন। 6 বছর বয়স থেকে তিনি নিজ এলাকায় বিক্রি শুরু করেন। প্রথমে দাদির কাছে বিক্রি শুরু করেছেন ঘড়ি, গয়না। কিভাবে সফল হতে হয় তা ছোটবেলা থেকেই তৈরি হওয়া একটি মানসিকতা। 17 বছর বয়সে তিনি এখানে বিশ্বের প্রথম আইকিয়া স্টোর খোলেন। তারপর তিনি সেবার বিক্রি করতেন। সর্বপ্রথম ইকিয়া ক্যাটালগ। এটা প্রথম ক্যাটালগ, যা 1951 সালে বানানো হয়েছে। এই চলমান এবং ব্যালেন্সিং কাজের জন্য আমরা কি এর চেয়ে সস্তার সমাধান খুঁজে পেতে পারি? আমরা কম দামে অফার করতে চাই। ভালো মান এবং ভালো উপযোগের আসবাবপত্র একেবারে কম মূল্যে। এটা ইম্পর্টেন্ট। অবশ্যই এর প্রয়োজনীয়তা অনেক। এটি ইকিয়া রেঞ্জের 50 দশকের শেষের দিকে তৈরি করা। আমাদের হেলমেট একটি ইকিয়া পরীক্ষাগার আছে। সেই জায়গায় আমরা আমাদের কিছু বড় ভুলও আমরা নিজেদের মধ্যে শেয়ার করতাম। এবং সময়টা ছিল যখন আমরা বাতাস দিয়ে পণ্য তৈরি করতাম। আমরা কিন্তু পিয়ানো বিক্রি করতাম। পরে বুঝলাম এটা বেশ বড় একটা ভুল। মিটবলস। আপনি চাইলে ভেজিটেরিয়ান মিটবলসও পাবেন। বিশ্বের প্রতিটি আইকিয়াতেই এই মিটবলস আছে। আমরা আছি আসলটিতে। তারপর আমরা মালামোর দিকে গেলাম। ও স্থানীয়রা বলে মালমা, দক্ষিণের শেষ দিকে। মালমো ফালাফেল শহর। এই সেতুটি মালমো এবং ডেনমার্কের মাঝে অবস্থিত। মালমোতে স্বাগতম। সেখানে অনেক আরব আছে। এ এক সুন্দর শহর। আমি আসছি। ইলেকট্রিক ট্রামটা দেখুন। ওই যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন, একে বলা হয় টার্নিং টর্সো, এমন বাঁকা মেরুদণ্ডের মতো। এটি পৃথিবীর প্রথম বাঁকানো টাওয়ার। পতাকাটা দেখুন, এটা মালামো শহরের পতাকা। এটা সমুদ্র, আর অন্য পাশে কোপেনহেগেন। এখান থেকে দেখা যায়। আর এই সেতুটা, যা আমরা একটু পর পার হব, এটা হলো স্থাপত্যের এক অসাধারণ রূপ।
ওরাসান্ড সেতু আধুনিক স্থাপত্যের বিস্ময়। একই সাথে এটা মহাসড়ক এবং রেলপথ, পানির উপরে 8 কিলোমিটার গিয়ে পানির নিচে নেমে যায়। এটি সুইডেন এবং ডেনমার্ককে সংযুক্ত করেছে কোনো সীমানা ছাড়াই। জাহাজকে রাস্তা দেওয়ার জন্যই তারা পানির নিচে যায়। কোপেনহেগেনের শেষের দিকে যেয়ে আমরা আইস খেয়ে আবার মালামোতে আসব। ভাই, কোপেনহেগেনে স্বাগত। সেতু দিয়ে 20 মিনিটেই আমরা কোপেনহেগেনে চলে এলাম। এইরকম দৃশ্য দেখলেই বুঝবেন আপনি কোপেনহেগেনে পৌঁছে গেছেন। আমরা সুইডেনের মালমোতে ফিরে গেলাম। ফালাফেল, এটা মালমোর সেরা ফালাফেল রেস্টুরেন্ট। এটা বিশ্বসেরা জলপাই তেল, কিন্তু এটা গ্রিক থেকেই এসেছে। সুইডিশ জনগণ মধ্যবিত্ত শ্রেণীর, তাদের আয় সমতা আছে। আমাদের জ্যান্টেলওভেন নামের একটা বিষয় আছে, ইংরেজিতে অনুবাদ করলে এটা হবে, তুমি নিজেকে সবার চেয়ে সেরা বলে মনে করো না, আমরা বিলাসবহুল ব্র্যান্ড তৈরি করি না। সুইডেনে আমাদের সংস্কৃতি অনেক বিস্তৃত। আমাদের কোনো শ্রেণীবিন্যাস নেই। আপনি আপনার বসকে প্রশ্ন করবেন আর আপনার বস আপনার সেরা আইডিয়াগুলোকে আমন্ত্রণ জানাবে। যত মানুষ তত বেশি তথ্য, বেশি জ্ঞান আর কম অহংকার। যার আইডিয়া ভালো সে প্রাধান্য পাবে। কোনো প্রেস্টিজ বা শ্রেণীবিন্যাস নেই। হ্যাঁ, আমাদের দেশ নিয়ে আমরা গর্বিত। সুইডেনে আমাকে রাখার জন্য ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকে পেয়ে ভালো লাগলো। আমন্ত্রণের জন্য এপিডেমিক সাউন্ডকে ধন্যবাদ। আপনি যদি কোনো সাউন্ড ইফেক্ট বা মিউজিক চান, নিচের ডেসক্রিপশনে আপনি এর লিংক পাবেন। এটা দারুণ অনুভূতি, আমার তৈরি মিউজিক অন্যদের ব্যবহার করতে দেখা। আর আপনার পাশে এমন মানুষ রাখুন যাদের ধৈর্য আছে, স্থিতি আছে। আর নিরলস শব্দটি আমার খুব পছন্দ, কারণ এতে সময় লাগবে, ভুল হবে, ঠিক আছে। তাই আশেপাশে